এটা এর মতো মানে দুর্ভাগ্য আসলে আমি ভাবতেই পারি না, যে তার কারণ যে আমার চেয়ে যদি আমি যেই প্রস্তুতি নিয়েছি, যেভাবে স্ক্রিপ্ট লিখেছি, যেভাবে গবেষণা করেছি দীর্ঘ সময় ধরে, এবং সরকার আমার পেছনে প্রায় 1.5 কোটি টাকা খরচা করেছে স্ক্রিপ্টটা এবং এই গবেষণার জন্য। তো যখন নাকি দেলোয়ার জাহান ঝন্টুকে ওরা সিলেক্ট করেছে, তখন ওখান থেকে বলেছিল যে এত টাকার ছবি, 20 কোটি টাকার ছবি দেলোয়ার জাহান ঝন্টু কীভাবে বানাবে। যে কথাটা বলেছে সে দেলোয়ার জাহান ঝন্টুর থেকে বেশি অভিজ্ঞতা সঞ্চয় করেছিল চলচ্চিত্রের জন্য। আসলে আমরা একটা এইভাবে তথ্যটা পাই যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি দীর্ঘদিন কাজটা করেছেন, কিন্তু আপনি এটা হাইজ্যাক করে ফেলেছেন। 100 ভুল তথ্য। দুটো জিনিস, একটি হচ্ছে যে এই প্রকল্পটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, জি, এই যে এখন যে এটা হচ্ছে, তো ওনারা যখন থেকে কাজ শুরু করেছেন, অর্থাৎ কাজ করাবেন, তো সেদিন থেকে তো ওপেন সিক্রেট সবাই করছি। আর এই মিডিয়ার মাধ্যমে আমি যেটা জানলাম যে আজকে হয়তো তুমি আরেকটু ক্লিয়ার হবা। অপারেশন জ্যাকপট একটা প্রসঙ্গ নিয়ে একজন নির্মাতার গিয়াসউদ্দিন সেলিম সহ বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনার একটা বাকবিতণ্ডা আমি রাগ করেছিলাম, এবং তার প্রতি ওরা বলেছে ওরার ছবিটা করার কথা ছিল বলে আমি শুনেছি। জি, তো যখন নাকি দেলোয়ার জাহান ঝন্টুকে ওরা সিলেক্ট করেছে, তখন ওখান থেকে বলেছিল যে এত টাকার ছবি, 20 কোটি টাকার ছবি দেলোয়ার জাহান ঝন্টু কীভাবে বানাবে। যে কথাটা বলেছে সে দেলোয়ার জাহান ঝন্টুর থেকে বেশি অভিজ্ঞতা সঞ্চয় করেছিল চলচ্চিত্রের জন্য। এটা আপনি বলেন, আপনাকে আমি প্রশ্ন করলাম। ওরা যে বলেছে, ওরা কি মনে করে যে দেলোয়ার জাহান ঝন্টু থেকে ভালো চলচ্চিত্রকার? আমি কমার্শিয়াল, আমি যতটুকু হিট ছবি বানিয়েছি, বেদের মেয়ে জ্যোৎস্না ছাড়া কোনো ছবি তো আমার ছবির মতো, আমার 2-1টা ছবির মতো হিট করে নাই, বললাম একটু আগে। জি, তো এই কথা বলবে কেন? তোমরা অন্য জানা কথা, ওইখানে তাদের মন খারাপ হয়েছে, ওরা পায় নাই, তা আমাকে বলবে কেন? আপনাকে কেন বললো হঠাৎ করে? আপনি কখনো কেন বলবে? আমার সাথে আমি তো চিনি না তাদেরকে। মানে আপনার সাথে তো কোনো বিরোধিতাও তৈরি বিরোধিতা না, আমার নামটা নিবে কেন? আমাকে ছোট করবে কেন? আমি তো বলেছিলাম আমি মানহানি কেস করবো, যে আমি পারবো না এই কথা। দেলোয়ার জাহান ঝন্টু পারবে না, এটা আমার মান লেগেছে। আমি তো কয়েক কোটি টাকার মামলা করে দিতাম। আমাকে আমাদের প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেছে, ঝন্টু ভাই মামলাটা আমরা করেন না, বাদ দেন। বলছে ওরা, ওদের কথা ওদের মুখে আছে, মামলাটা আমরা তো যাই না, আমি যাইনি। অপারেশন জ্যাকপটে আপনার প্রজেক্ট ছিল? হ্যাঁ, ওইটা তো দীর্ঘদিন, প্রায় 5-6 বছর ওটা নিয়ে কাজ করে। এটা এর মতো মানে দুর্ভাগ্য আসলে আমি ভাবতেই পারি না, যে তার কারণ যে আমার চেয়ে যদি আমি যেই প্রস্তুতি নিয়েছি, যেভাবে স্ক্রিপ্ট লিখেছি, যেভাবে গবেষণা করেছি দীর্ঘ সময় ধরে, এবং সরকার আমার পেছনে প্রায় 1.5 কোটি টাকা খরচা করেছে স্ক্রিপ্টটা এবং এই গবেষণার জন্য, তাই না? তো সেখান থেকে আসলে যদি ঠিকঠাক আরও ভালো কেউ করতো, হ্যাঁ, তাইলে অত আক্ষেপ হতো না। হ্যাঁ, যেভাবে ছবিটা তৈরি হচ্ছে, আমি কাস্টিং যেরকম করে দেখলাম, আইটেম সং থাকবে অপারেশন জ্যাকপটে, এগুলো খুবই পীড়াদায়ক আমি বলবো। তবে আপনি তো নিশ্চয়ই এরকম ভাবে এই লাইনে ভাবেননি? না, এটা বাঙালির অন্যতম বীরত্বের গল্প। হ্যাঁ, এই বীরত্বের গল্প, এটা ওয়ার রোড মুভি আমি বলবো। হ্যাঁ, তো ওখানে আসলে তবে আমি জ্যাকপট করব যদি আমি বেঁচে থাকি। আমার যে স্ক্রিপ্ট আমি করেছি ওইটা আমি মানে এটা আমার নতুন জেদ না, এটা দরকার করা দরকার, যে কারণ এটা খুবই ইন্টারেস্টিং একটা ছবি হতো আর কি। তো দেন এটা আমি, যেহেতু অনেক কষ্ট, অনেক সাধনা আছে এর পেছনে, এটা আমি চেষ্টা করব যে এটা যেন আমি করতে পারি, কারণ এক নামে তো বহু সিনেমা হয়, ওনারা ওনাদের মতো করবে, আমি আমার মতো করব। অপারেশন জ্যাকপট ঠিক এর আগের পর্বেই মূলত গিয়াসউদ্দিন সেলিম আমাদের অতিথি ছিলেন, এবং তিনি বেশ কয়েকটি গণমাধ্যমে বলেছেন যে তার একটা বড় আক্ষেপ রয়েছে, কারণ দীর্ঘদিন তিনি এই ছবিটি নিয়ে গবেষণা করেছেন, তাকে ঠকানো হয়েছে। এর পরবর্তীতে বললেন যে না, এটা তারা যেহেতু করছে করুক, বাট আমিও আমার মতো করে করব, কিন্তু আমাকে ঠকানো হয়েছে। তার মানে আসলে আমরা একটা এইভাবে তথ্যটা পাই যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি দীর্ঘদিন কাজটা করেছেন, কিন্তু আপনি এটা হাইজ্যাক করে ফেলেছেন। 100 ভুল তথ্য। দুটো জিনিস, একটি হচ্ছে যে এই প্রকল্পটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, জি,
এই যে এখন যে এটা হচ্ছে, তো ওনারা যখন থেকে কাজ শুরু করেছেন অর্থাৎ কাজ করাবেন, তো সেদিন থেকে তো ওপেন সিক্রেট সবাই করছি। আর এই মিডিয়ার মাধ্যমে আমি যেটা জানলাম যে আজকে হয়তো তুমি আরেকটু ক্লিয়ার হবা যে উনি বোধহয় কাজ করেছেন বোধহয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে এই জ্যাকপটটি নিয়ে। এটা তো একটা ইতিহাস, এটা তো কার তৈরি করা কিছু না, এটা একটি আমাদের গৌরব গাথা, একটি ইতিহাস। তো এটা যে কেউ করতে পারেন, উদ্যোগ সরকারের পক্ষে যে কেউ নিতে পারেন। তো এইটা মেবি ওনার কষ্টটা বোধহয় ওই মন্ত্রণালয়, আমার যেটুকু যায়, এটা আমার টপিকসই না, আমার টপিক হচ্ছে যে এটা আপনি জানতেন না বা বিষয়গুলো না, ওটা জানার কথাও না। আমার তো অন হয়েছে তখন থেকে যখন মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় মানে আলোচনায় আসলেন যে এরকম একটা মুভি করবেন, এবং তখন সকলেই পার্টিসিপেট করেছে। এবং এখানে হাইজেক করার কোনো মানে সুযোগই নেই, কারণ গভর্নমেন্টের এত বড় মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়েরই একটি বিষয়। মন্ত্রী মহোদয় নিঃসন্দেহে 3 টার্ম মন্ত্রিত্ব আছেন, ওনার বাইরে তেমন কিছুই নেই, উনি খুবই ভালো মানুষ। এবং তার ওনার তো বিষয় না, কমিটি থাকে, এটা অনেক বড়, মানে টেন্ডার প্রক্রিয়াটা তো অন্যদের হাতে থাকে। তারপর বিশাল কমিটি থাকে, যাচাই বাছাই কমিটি, যেখানে আমাদের দেশের মুক্তিযুদ্ধ বিষয়ক অবশ্যই বুদ্ধিজীবীরা আছেন, ওনারাও থাকেন সব ইস্যুতেই। আমরা যেটি কালচারাল ইভেন্টও করি সেখানেও কিন্তু আমাদের সমস্ত বুদ্ধিজীবী। তার মানে একই প্লট নিয়ে দুটো মন্ত্রণালয়ের কাজ বা কথা হচ্ছিল, এটাই না, তখন শুধু মনে হয়, আমি যেটুকু ওনার মিডিয়া জানলাম যে শুধু ওনারা কাজ করার চেষ্টা করেছেন। তো এবং আজকে সৌভাগ্যবশত সেই মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে শাহজাহান খান সাহেবের আজকে আমার কথা হয়েছিল, তো উনিও বলছিলেন, একটু ক্লিয়ার হলাম যে ওনারা উদ্যোগ নিয়েছিলেন, বাট উনি যখন ফাইনালি করবেন তখন সেকেন্ড টার্মে আর উনি মন্ত্রী আসেননি, আজকে উনি বললেন, তো ওই জন্য করা হয়নি বিষয়টা। তো ওই চ্যাপ্টারটা তো একেবারে আলাদা চ্যাপ্টার, টোটালি হচ্ছে যে আপনার সাথে কোনোভাবেই সাংঘর্ষিক কোনো কিছু সাংঘর্ষিক না। এবং যখন এই মন্ত্রণালয়ের টেন্ডার কল করেছেন, সবাই জমা দিয়েছে, মানে ওপেন, সমস্ত পত্রিকায় মিডিয়াতে এসছে, তো আমি পেলাম। আর তো এরপরে আর বিষয় হচ্ছে যে আমি হলে হয়তো মানে আমার ব্যক্তিগত যে ওপিনিয়ন, কোথাও গেলাম কম্পিটিশনে পেলাম না, সেটা নিয়ে আর কথা বলার মতো আর সময় সুযোগ হওয়ার কথা না আর কি। বিভিন্ন গণমাধ্যমে যেটা আসছে, আপনার সাথে কি সেলিম ভাইয়ের কোন রকম কথা বা কোনো তর্ক কি হয়েছে না, কোন রকম আলোচনায় হয় এই বিষয় নিয়ে? কারণ অনেকগুলো গণমাধ্যমে বরং এই মনোকষ্টের কথা তিনি বলছেন। না, আমার সাথে, কারণ যেহেতু মিডিয়ার লোক, অবশ্যই সম্মানজনক জায়গাতেই আমরা আছি, সবাই সবার জায়গাতে, তো কাজে এমন কিছু হওয়ার কথা। আর যেহেতু পার্সোনাল ইস্যু না, এটা গভর্নমেন্টের ইস্যু, গভর্নমেন্ট যাকে ভালো মনে করেছে দিয়েছেন। আর আমাদের এটা যেহেতু ওনার কথা আসলো, উনি যেভাবে মিডিয়া বলছেন যে ভালো পাত্রে যায়নি, তো ভালো পাত্রে বলতে তো এটা দেলোয়ার জাহান ঝন্টু ওনার রিপ্লেসমেন্ট, অর্থাৎ উনি করলে উনি করতেন, এখন করছেন দেলোয়ার জাহান ঝন্টু। তো দেলোয়ার জাহান ঝন্টু তো এদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি যখন থেকে জন্ম নিয়েছে, যারা এইটার পুরোধা অভিনেতা অভিনেত্রী, আলমগীর ভাই, রাজ্জাক, শাবানা, তো ওনারা কেউ তো নাই যারা ওনার সফল ছবি করেননি। ওনার সবাই ছবি করে, মানে ওনার সমস্ত চলচ্চিত্রে ওনারা ছিলেন, উনি সফলতা পেয়েছেন। এবং ওনার মুখে আমি যেটুকু শুনেছি যে উনি পৃথিবীতে এতগুলো ছবির পরিচালনা এককভাবে কেউ করেননি, উনি বোধহয় 80 অধিক ছবি করেছেন, এবং তার রেকর্ড আছে। এবং ওনার স্ক্রিপ্ট তো 300-র উপরে বোধহয় ওনার স্ক্রিপ্ট করেছে, এবং যেগুলো আমাদের সবচেয়ে বড় মানে কোম্পানির মধ্যে একটি কোম্পানি হয়তো, মানে ফিল্মিক এসএস প্রোডাকশন। সেক্ষেত্রে যেহেতু এত পুরোধা ব্যক্তিত্ব এবং অবশ্যই প্রবীণ একজন পরিচালক আপনার অ্যাসোসিয়েট, ঝন্টু ভাই আমার এই শোতে কয়েক মাস আগে, 2-3 মাস আগেই এই বিষয় নিয়ে একটা কথা হচ্ছিল, এবং তার ঠিক কয়েক সপ্তাহ আগে গিয়াসউদ্দিন সেলিমের কোনো একটা কমেন্টে ঝন্টু ভাই খুব মনোকষ্ট পেয়েছিলেন, কোনো একটা কারণে হয়তো তিনি মানে এই ধরনের এত বড় প্রজেক্টে ঝন্টু ভাই কী করতে পারবে, এ ধরনের কথা। তো তিনি অন রেকর্ড এই সিটে এসে বলেছিলেন যে এটা কিভাবে বলেন তিনি। আপনি কি সেই বিষয়গুলো জানতেন এবং দেলোয়ার জাহান ঝন্টুকে কিভাবে আপনি ইনক্লুড করলেন? ঝন্টু ভাই আমাকে শেয়ার করেছেন, কারণ আমি একটু ব্যতিক্রম ক্যারেক্টার বলেই আমি ফেসবুকে আমার নাই, আমি ফেসবুকে নাই, তো এটি একেবারেই মনে হয় যে খুব মানে অসম্ভব মনে হবে অনেকের কাছে। তো এই কারণে আমি অনেকগুলো নিউজ থেকে দূরে থাকি, কারণ আমি যে কাজগুলো করি চ্যালেঞ্জিং কাজ, এবং একটা ইন্ডাস্ট্রি 3 যুগ ধরে রাখা, মানে একক আধিপত্য, এটা তো আর জোর করে ধরে রাখিনি, আমার কর্মকাণ্ড কষ্ট দিয়ে ধরে রেখেছি। সো ওই কাজগুলো করতে গিয়ে আমি এই খবরগুলো কমই পাই বা কাউন্ট করি বা হিসেবে। ঝন্টু ভাই আমাকে শেয়ার করলেন যে ভাই আপনি আমাকে নিয়েছেন, তো এরকম দেখেন এই, এবং উনি খুব সহজ সরল মানুষ, আমার দিক থেকে ভালো বলেই ওনাকে নিয়েছি। ওনার সাথে আরও একজন পরিচালক আছেন,
রাজীব কুমার ইন্ডিয়ান, নিঃসন্দেহে খুব ভালো পরিচালক। তো উনি বললেন যে এরকম, উনি বলেছেন তো আপনি আমাকে এরকম বা সোজা বললেন যে আপনি কি আমাকে এরপর কি নেবেন, এরকম উনি সোজা। হ্যাঁ, না আমি এই জন্য কাকতাল বিষয়টা কিনা যে যখনই বিষয়টা ঝন্টু ভাই প্রসঙ্গে আসলো তারপর পরে আপনি তাকে নিলেন ছবিতে, ব্যাপারটা শোনার পর ঝন্টু ভাইকে নিলেন কিনা, মানে যে না ঝন্টু ভাই আপনি আমার প্রজেক্টে থাকেন, ব্যাপারটা তাই হয়েছে? না এরকম না, যখনই কথাটা বলছিল তখন আরো বেশি ইগোতে লাগলো যে একটা ভালো মানুষ, এত নাম করা মানুষ, তো সেই কারণে তখন তো বাছাইয়ের পর্বে ছিল, মানে হবে ভাব, তখন কনফার্ম করেই নিলাম যে না, একটা মানুষকে আসলে যেহেতু উনি, এবং আমার কিন্তু পয়েন্ট অফ ভিউটা ছিল যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তা আমার যে মুক্তিযুদ্ধের আবহাওয়াটা ধরে রাখার জন্য, আমাদের বয়স না, তো ওনারা ছিলেন বীর মুক্তিযুদ্ধ, মানে করেছেন উনি, বীর মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করেছেন, তো সেই কারণে রাখা যে ওদের যুদ্ধের আবহাওয়াটা ধরে রাখতে পারবেন। আর যিনি এতগুলো ছবি উপহার দিয়েছেন সফলভাবে, উনি কেন ছবি বানাতে পারবেন না, এটা আমার মানে ওই কথাটাতে খুব আপনি সেই চ্যালেঞ্জটা নিলেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেলোয়ার জাহান ঝন্টুকে বলা হয় যে উনি মানে একাধিক রেকর্ড সফল ছবির সাথে জড়িত, সেটি পরিচালক এবং চিত্রনাট্যকার হিসাবে, কিন্তু শেষ দিকে তার টেকনিক্যাল ইস্যুতে নিয়ে অনেকগুলো ছবিতে ট্রলড হয়েছেন। সর্বশেষ সুজন মাঝি নিয়ে তিনি ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে ট্রলড হয়েছেন যে এটি একেবারে আপ টু দ্য মার্ক কোনো ছবি না, এবং বেশ কয়েকজন নির্মাতা বলছেন যে এই ছবিটি তার ক্যারিয়ারের সর্বশেষ একটা বিশাল উত্তরণ। প্রশ্ন আসে যে দেলোয়ার জাহান ঝন্টু যেহেতু টেকনিক্যালি সাউন্ড না, সেই কারণে কি রাজীব বিশ্বাসকে সঙ্গে নেওয়া কিনা? আমি ওই দিকটায় যাব না, আমার কথা হচ্ছে যে মুভিটা বানানো খারাপ হতেও পারে, গল্প খারাপ হতে পারে, আমি দেখিনি, কাজে আমার বলার একটু স্কোপ কম। বাট আমার যেটা ধারণা যে ডিরেকশনের কার্পণ্য কতটুকু আমি দেখিনি ছবিটি, যেহেতু আলোচনা, আমি যেটুকু আলোচনা, একটা জিনিস আমি মনে করি, আমাদের নায়ক ফেরদৌস, আমাদের বাংলাদেশে যদি দু একজন হিরো কাউন্ট করি, যে দুই দেশেই কিন্তু ভালো করি, দুই দেশে, কারণ আমরা স্বাভাবিক কারণে ভারতকেও ধরি আমাদের পাশাপাশি বাংলা ভাষাভাষীর শিল্প, তো সেই দেশেও মানে সুনামের সাথে, দাপটের সাথে অভিনয় করেছে। তো এই নিশ্চয়ই এই ছবির হিরো বোধহয় আমাদের ফেরদৌস ছিলেন, তো কাজে উনিও গিয়েছেন হয়তো ওই ধারণা থেকেই যে ভালো করবেন। তো গল্প বা সামাও কোথাও লিকেজ থাকতে পারে, আমার দেখা নাই বলে কোট করছি না, বাট যেহেতু উনি মেকার ছিলেন এবং এখনও উনি মানে সজ্ঞা নিয়ে কথাবার্তা বলেন, আবেগী মানুষ, সহজ সরল মানুষ, আর সেক্ষেত্রে আমি ওনাকে সম্মানের জায়গায় রাখছি, এবং যে বলেছি ওনাকে রেখেছি আমি শুধু মুক্তিযুদ্ধের বিষয়টাকে উনি নিশ্চিত করবেন যে আমাদের চলন বলন, ড্রেস আপ সব ঠিক থাকবে, এবং ক্যামেরার কাজ অবশ্যই উনি ভালো বোঝেন, ক্যামেরাম্যানও ভালো। তো এই সাথে আর রাজীব কেনার কারণ হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান সমস্ত সাপোর্টই দিয়েছিল তখন ইন্ডিয়ান নৌসেনারা, তো সেই কৃতজ্ঞতা বোধ থেকে, এবং এই প্রজন্মের যে টেকনোলজি সম্পর্কে যে আইডিয়া হবে, সে ইয়াং পরিচালক, এবং 20 থেকে 30টি ছবি বোধহয় তার ভালো গিয়েছে, তো সেই কারণে রাজীব কেনিয়া দুজনকে সম্মানের জায়গায় রেখেই আমি কাজ করতে চাচ্ছি। এবং আমি বলবো যে মুভির কিন্তু কোনো নিউজ করে বা আমরা কোনো বক্তব্য দিয়ে ভালো খারাপ বলতে পারবো না, 100 দর্শক, মানে চাক্ষুষ ছেড়ে দিতে হবে দর্শকের মধ্যে, দর্শকরা রেজাল্ট দিয়ে দিবে। সেই জন্য আমি বলবো যারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন, একটু ওয়েট করেন, যে আমরা দেখি ছবিটা মুক্তি পর্যন্ত ঝন্টু ভাইয়ের কীরকম কাজ, উনি খুব সময় দিচ্ছেন আনন্দের সাথে, কারণ উনি কি, আমি যেটা বলবো যে হয়তো একটা অ্যাক্সিডেন্টাল কেস হতেও পারে সুজন মাঝি, আমি জানি না ঠিক কী হয়েছে, বাট উনি, আমি যেটুকু দেখি, আমার তো একটু জ্ঞান আল্লাহ দিয়েছেন, উনি কিন্তু খুব প্রাণবন্তভাবে কাজ করছেন।